আইপিএলের বিষয়ে বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে 2025 আইপিএলের বিষয়ে, সেগুলো এই ভিডিওতে দেবো এবং বাংলাদেশের একটু খেলা নিয়েও আলোচনা করব শেষে। মানে বাংলাদেশের যে কবে ম্যাচ রয়েছে, কার সাথে ম্যাচ রয়েছে, সেগুলো একটু ভিডিওতে দেব শেষে, পরে বলছি সেটা। আগে আইপিএলের যে ইম্পর্টেন্ট আপডেট রয়েছে সেটা বলে দিই। আইপিএলের যে ইম্পর্টেন্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো সম্ভবত রাজস্থান রয়্যালসে যোগ দিতে চলেছেন রাহুল দ্রাবিড় কিন্তু ভারতের কোচ ছিল, কিন্তু কোচ হিসেবে তার কাজ শেষ হয়েছে, তার মেয়াদ শেষ হয়েছে, এই জন্য সে আর কোচিং করাবে না। নতুন ভারতের কোচ হয়েছে গৌতম গম্ভীর, মানে ভারতের নতুন কোচ হয়েছে গৌতম গম্ভীর, এবং গৌতম গম্ভীর যেহেতু ভারতের নতুন কোচ হয়েছে এই জন্য রাহুল দ্রাবিড় ফাঁকা রয়েছে। রাহুল দ্রাবিড় আইপিএলে কোচিং করাবে, রাজস্থান রয়্যালসের কোচিং করাবে। কুমার সাঙ্গাকারার জায়গায় হয়তো রাহুল দ্রাবিড় করতে পারে, হয়তো কুমার সাঙ্গাকারাকে বাদ দিয়ে দেওয়া হবে। আবার এইদিকে একটা খবর উঠে আসছে যে রিকি পন্টিনকে নাকি মানে রিকি পন্টিং নিজেই নাকি কোচিং করতে চায়, কিন্তু কোন দল তাকে কোচিং করাতে চায় এটা বলা সম্ভব না। মুম্বাই ইন্ডিয়ান্স চাইতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স মার্ক বাউচারকে সরিয়ে দিতে পারে, এটা শোনা যাচ্ছে। আর রিকি পন্টিনকে কোন দল অ্যাপয়েন্ট করে কোচ হিসেবে বা মেন্টর হিসেবে, সেটাই দেখতে চাই। কলকাতার কিন্তু মেন্টরের প্রয়োজন, এবার কলকাতার মেন্টর আগে কিন্তু গৌতম গম্ভীর ছিল, এখন ভারতের যে কোচ হয়েছে, এবার ওই জায়গায় যদি রিকি পন্টিনকে নেওয়া যায়, সেটা আমি মনে হয় খুব একটা খারাপ অপশান হয় না, তবে তার থেকেও অন্য কেউ হলে ভালো হয় আর কি। দেখা যাক কাকে কে। আর দিল্লির কোচ হিসেবে অতটা সফলও হয়নি রিকি পন্টিং, মোটামুটি ছিল, অনেক খারাপ ডিসিশান নিয়েছে, আলতু ডিসিশান নিয়েছে, অতটা আমার ভালো লাগেনি তার কোচিং। সে অবশ্যই একজন সেরা প্লেয়ার ছিল, সেরা ক্যাপ্টেন ছিল, বাট কোচ হিসেবে অতটা কিন্তু সফল না। তবে ভারতের কোচিং করানোর জন্য তার কাছে অফার গেছিলো রিকি পন্টিংয়ের কাছে, কিন্তু সে রাজি হয়নি। একদিকে শোনা গেছে, আবার সে বলে যে আমার কাছে কোনো ওরকম খবরই, মানে আমার কাছে কেউ আসেনি যে ভারতের কোচিং করানোর জন্য, তাহলে হলে আমি ভেবে দেখতাম আসলে। তারপর তো গৌতম গম্ভীর ভারতের কোচ হলো। আর যে প্লেয়ারদের রিটেনশনের বিষয়ে বলি, 5 থেকে 6টা প্লেয়ার রিটেনশন করা যাবে, মানে ধরে রাখা যাবে 5 থেকে 6টা প্লেয়ার ধরে রাখা যাবে, হয়তো 5টা প্লেয়ার ধরে রাখা যাবে, একটা আরটিএম থাকলো, তাহলে বলতে গেলে 6টাই। আবার এটাও হতে পারে 6টা ধরে রাখা গেল প্লেয়ার আর একটা আরটিএম থাকলো, এটাও হতে পারে। 6জন প্লেয়ার যখন বলেছে এটাই হয়তো হবে 5-1, 4-2 হবে না, 5-1, একটাই হয়তো আরটিএম থাকবে, 2টো করে আরটিএম থাকবে না প্রতিটা দলের, ওরকমই হয়তো হবে। আর যে দল রাখবে না প্লেয়ার সেখানে আলাদা বিষয়, আজ তাদেরও তো আরটিএম থাকবে, যাদের কম রাখবে তাদেরও একটা করে আরটিএম থাকবে, পুরনো প্লেয়ারকে আরটিএম দিয়ে নিতে পারবে। নতুন প্লেয়ারদেরও মনে হয় নেওয়া যায় আরটিএম দিয়ে, নতুন কোনো প্লেয়ার নাকি না, পুরনো প্লেয়ারদেরই মনে হয় আরটিএম দিয়ে নেওয়া যায়, নতুন প্লেয়ার নিতে পারবে না, নতুন প্লেয়ার বিট করতে হবে, তাহলেই, নাহলে হবে না, সম্ভবত এটা হয় না মনে হয়। তো এইগুলোই আর কি জানা যাচ্ছে। সেক্ষেত্রে 5 থেকে 6টা যদি প্লেয়ার থাকে, যদি 6টা, তাহলে মানে কেকেআরের সুবিধাই হবে। কেকেআর হয়তো প্রথমেই রেখে দেবে সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেলকে, দুটো প্লেয়ারকে রাখবে, শ্রেয়াস আর রিঙ্কু সিং এই দুজনকে রাখবে, এই গেল 4 জন। আর 2 জন ভেঙ্কটেশ আয়ার হতে পারে, বরুণ চক্রবর্তী হতে পারে, এই 2 জন হতে পারে। আর আর কে আছে, নীতিশ সেনা হতে পারে, এই 3টে, বা একটা কোনো বোলার হতে পারে। বরুণ চক্রবর্তীকে রাখবে, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার, 2 জন বিদেশি প্লেয়ার রাখতে হবে সেক্ষেত্রে, আর না হলে নিলাম থেকে তুলে নিতে হবে। নীতিশ সেনাকে যদি ছেড়েও দেয় পরে পেয়ে যেতে পারে। বরুণ চক্রবর্তীকে ধরে রাখা দরকার, ধরে রাখা দরকার, ভেঙ্কটেশ আয়ারকেও ধরে রাখা দরকার, শ্রেয়াস, রিঙ্কু সিং, এই 4 জন প্লেয়ারকে ধরে রাখতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। ক্যাপ্টেন তো শ্রেয়াস আয়ারই করবে, অন্য কাউকে ক্যাপ্টেন হিসেবে না নেওয়াই উচিত। আর এটাও শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি নিলামে উঠে আসতে পারে, নিলাম থেকে অন্য কোনো প্লেয়ার নেবে, মানে অন্য কোনো টিম নেবে। আর ঋষভ পান্ত দিল্লিতেই থাকছে, প্রথমে শোনা যাচ্ছিলো দিল্লি ছেড়ে দেবে, এখন শোনা যাচ্ছে দিল্লি ছাড়বে না, দিল্লির মানে কোনো খবর নেই, তার মানে ছাড়বেই না, দিল্লিতেই থাকছে ঋষভ পান্ত, ও চেন্নাইতে আসবে না। অনেকে বলছিল, অনেকে খবরও দিয়েছে যে ঋষভ পান্ত নাকি চেন্নাইতে আসছে, ওগুলো ঠিক ভুল খবর। আর রোহিত শর্মা ছাড়তে পারে, এবার শেষ মুহূর্তে যদি সব ম্যানেজ করে নিতে পারে মুকেশ আম্বানি রোহিত শর্মার সাথে, তাহলে তো কোনো ব্যাপারই নাই, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না মুম্বাইয়ের জন্য। তাহলে রেখে দেবে, একটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার থাকে, তো রোহিত যখন ছেড়ে দেবে তখন রোহিত যে দলে যাবে সে দলে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে, সেই জন্য ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য তাকে ধরে রাখতেই হবে, এটাই হলো মূল বিষয়। তো দেখা যাক কী করে।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর অন্যান্য দলের দু একটা কথা বলে তারপর আমি একটু বাংলাদেশের কথা বলছি, মানে আইপিএলের বিষয়। আইপিএলে আমি যদি বলি যে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখলে তিলক বর্মাকে সেক্ষেত্রে ধরে রাখবে, তিলক বর্মাকে ছাড়বে না, সূর্যকে ধরে রাখবে, তারপর হলো বুমরাকে ধরে রাখবে, হার্দিককে ধরে রাখবে, রোহিতকে হয়তো ছেড়ে দিতে পারে। এই তো চলে গেল, 4খানা প্লেয়ার। আর টিম দিয়ে হয়তো অন্য কাউকে নিল। আর একটা প্লেয়ার কে আছে ভালো, নেহাল ওয়াকদারাকে ধরে রাখবে না, বুমরাকে কথা বলেছি। আর কে ধরে রাখার মতো? আর ঈশান কিষানকে ধরে রাখতে পারে চাইলে। আর 6টা প্লেয়ার হলে সেক্ষেত্রে কিন্তু রিটেনশনের একটা সমস্যা হবে, মানে টাকার ব্যাপারটা কিন্তু কমে যেতে পারে। অবশ্য 6 কোটি একটা টাকা তো বাড়ার সম্ভাবনা রয়েছে, 130 কোটি থেকে 140 কোটি টাকা ধরে রাখা যাবে, মানে এত টাকা নিয়ে নিলামে যাওয়া যাবে। তাহলে ওই 6 কোটি 7 কোটি 8 কোটি ওরকম করেই পড়বে, 6 কোটি 8 কোটি 12 কোটি 16 কোটি, 16 12 2টো 8 একটা 4, এই গেল 5টা। আর একটা হয়তো 4 যদি করে দেয় তো করলো। অনেকে মনে করলো আমি 4 কোটি টাকার প্লেয়ার না, আমি নিলামে উঠলে আরও বেশি টাকা পাবো, সে কিন্তু তখন বলতে পারে যে আমি নিলামে উঠবো। সেক্ষেত্রে তাকে তাকে তখন ছেড়ে দিতেই হবে, অন্য কোনো প্লেয়ারকে তখন রাখতে হবে। কেউ যদি নিলামে উঠতে চায় উঠতেই পারে, তাকে টিম জোর করে ধরে রাখতে পারবে না, নিলাম থেকে তাকে নিতে হবে। নিলাম থেকে বেশি টাকা দিয়ে সে খেললো, অনেকে সেটা চায়, আবার অনেকে মনে করে না আমি সেটা হবে না। যেমন রাশিদ খান চেয়েছিল যে প্রথম মানে 16 কোটি টাকা পেতে, তাকে দেওয়া হয়েছিল 12 কোটি টাকা, 16 বোধহয় কেন উইলিয়ামসনকে দেওয়া হয়েছিল 2022 সালে। তারপর তো কেন উইলিয়ামসন সেভাবে খেলতেও পারেনি। ওইবারই মনে হয় 22-এ কেন উইলিয়ামসন না, হ্যাঁ কেন উইলিয়ামসনই মনে হয়, ওরকম বেশি টাকা ছিল। ওইবারই সম্ভবত তা বেশি টাকা চেয়েছিল, পায়নি। তারপরে সে নিলামে উঠেছিল, তারপর নিলামে ওঠার আগেই তো গুজরাট তাকে নিয়ে নিল, সেখানে টাকাটা একটু বেশি পেয়েছিল। সেখানে মনে হয় 12 কোটি পেয়েছিল, বেশি কি একই মনে হয় পেয়েছিল, 12 কোটি মনে হয় তার দাম। এবার কোনো প্লেয়ার চাইলে সে উঠে যেতে পারে, সেটা তার বিষয়, ব্যক্তিগত বিষয়, মানে এরকম হয়, সেটা আর কি বলে দিলাম। প্লেয়ার ধরে রাখা যাবে, এই জন্য MS ধোনিরও সুবিধা হয়ে গেল, MS ধোনি নিজেও খেলতে পারবে, হয়তো সামনের বছরও খেলবে। এবং ট্রল হচ্ছে MS ধোনি, ঠিকই একদমই ঠিক যে ট্রল হচ্ছে বেশি দিন খেলছে বলে, বাট এই যে ট্রলটা যে হচ্ছে, ট্রল হওয়ার মূল কারণ হলো মানে তার মূল কারণই হলো ওই সে বয়স্ক প্লেয়ার এখনও কেন খেলে যাচ্ছে এই জন্য। এবার সে যদি নিজের থেকে খেলতে চায়, সেখানে তো আর কেউ আটকানোর কেউ নেই, সে খেলতে যাচ্ছে খেলে যাক, এটাই হলো বিষয়। এখানে তো কেউ বাধা দিতে পারে না। এবার সে যার মতো সে যদি খেলে যেতে পারে, এটাই হলো কেউ ব্যক্তিগত, মানে এটা তার ব্যক্তিগত বিষয়। এবার সেক্ষেত্রে হয়তো MS ধোনিকে ধরে রাখতে হবে, ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রাখতে হবে, জাদেজাকে ধরে রাখতে হবে। এই 3টে প্লেয়ার গেল, দুবেকে ধরে রাখবে, 4টে প্লেয়ার গেল, 5টা প্লেয়ার মাথিসা প্রাথিরাটা, 5টা প্লেয়ার, 6 নম্বর প্লেয়ার ডেভন কনওয়ে হতে পারে। এই ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে এরাই থাকবে যারা ভালো প্লেয়ার, এদের মধ্যে থেকে বেছে রাখবে, বাকি প্লেয়ারদের নিলামে তুলে নেবে। নিলামে যাদেরকে চাইবে তাদেরকে পাবে না। অনেক সময় কম টাকায় ভালো প্লেয়ার, অন্য দলের প্লেয়ার বেরিয়ে যায়, তাদের পুরনো প্লেয়ার আসে না, বাট অন্য প্লেয়ার কিন্তু বেরিয়ে যায়, সেখান থেকে প্লেয়ার তুলে নিতে পারে চেন্নাই সুপার কিংস নিজের পুরনো প্লেয়ারদেরই নেয়, কলকাতার মতো নিজেদের নতুন প্লেয়ার খুব কমই কেনে। তারপর ঘরোয়া ক্রিকেট থেকে 2-1টা প্লেয়ার নেয়, কিন্তু তারা সুযোগ সেরকম একটা পায় না। একমাত্র দেখলাম ওই প্লেয়ারটা সামির রিজভি, 8.5 কোটি টাকার প্লেয়ার, পারফরমেন্সই নাই, ওই প্লেয়ারটাকে ছেড়ে দিতে পারে। ওই প্লেয়ার শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, এদেরকে যদি কেউ ছাড়ে, এদের মতো হাডিটারকে ছাড়বে। কলকাতায় যে রমনদীপ সিং, এইসব প্লেয়ারের দামটা উঠতে পারে। রমনদীপ সিং আমি মনে করি যে হার্দিক পান্ডার বিকল্প হয়ে উঠতে পারে। বর্তমানে কেউ নেই ওই রমনদীপ সিংয়ের মধ্যে প্রচণ্ড মার রয়েছে, জোশ রয়েছে, একটা যে মেরে ব্যাটিং করার। দুবেও মারে, বাট দুবের ফিনিশিং আর রমনদীপের ফিনিশিং কিন্তু আলাদা। দুবে ধরে খেলতে পারে, শেষ দিকেও মারতেও পারে, কিন্তু ওই রমনদীপের হাতে প্রচণ্ড মার রয়েছে। এবার স্পিনারের বিরুদ্ধে রমনদীপ একটা চাপ হয়ে যাবে সেক্ষেত্রে। এবার তাকে যদি গ্রুম করানো যায় ভালো হবে। আর সে একজন ডানাতি অলরাউন্ডার সবসময় বেটার হয় বাঁহাতি অলরাউন্ডার থেকে। বাঁহাতি বোলার অলরাউন্ডার এরকম খুব একটা দেখা যায় না, তাও আছে, বেন স্টোকস আছে, তারপরে আগে যেমন লন্স ক্লুজনার ছিল, তারপরে আর কি বাঁহাতি অলরাউন্ডার ফার্স্ট, কিন্তু দেখলে অনেকেই হয়তো থাকবে, বাট আমি বলছি ডানাতিদের ভালো হয় ডানাতি থাকলে।
আর দুবে তো এই যে নেওয়া হলো, দুবে খেলতেও পারলো না, ওয়ান ডেতে চলবে না দুবেকে ট্রাই করা উচিত টি-20-তে, ওটাই বেস্ট সে, আমি মনে করি এটাই। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ কবে রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো। বাংলাদেশ দলের কিন্তু বর্তমানে কোনো ম্যাচ নেই, বেশ কয়েকদিন পর ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ রয়েছে, 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সিরিজটা রয়েছে আগস্টের 21 তারিখে বুধবার সকাল 10:30 থেকে রাওয়ালপিন্ডিতে, মানে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে আর কি। এবং করাচিতে রয়েছে সেকেন্ড টেস্ট ম্যাচ আগস্টের 30 তারিখে শুক্রবার সকাল 10:30 থেকে। আর টোটাল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে টেস্টে ম্যাচ হয়েছে 13টা, 12টা জিতেছে পাকিস্তান আর একটাও জিততে পারেনি বাংলাদেশ, আর একটা ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে টেস্ট সিরিজ 2001-2 সালে পাকিস্তান 2-0-তে জিতেছিল। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল 2003 সালে 3-0-তে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ হয়েছিল আবার 2011 আর 12-তে, সেইবারও পাকিস্তান উইনার হয়েছিল, 2-0-তে জিতেছিল পাকিস্তান। তারপর আবার 2015-তেও পাকিস্তান জিতেছিল। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ হয়েছিল, 2-এর মধ্যে একটা ড্র হয়েছিল, একটা জিতেছিল। আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ম্যাচে আবার জিতেছিল পাকিস্তান 2019 এবং 20-তে, দুটোর মধ্যে একটা আর কি ম্যাচটা ড্র হয়েছিল আর একটা জিতেছিল। আর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দুটোর মধ্যে দুটোই জিতেছিল পাকিস্তান 2021 এবং 22 সালে, তখন মনে হয় বাবর আজম বাংলাদেশের পক্ষে জ্বলে উঠেছিল বাবর আজম। আর এখন তো নতুন সেন মাসুদ বোধহয় অধিনায়ক বাংলাদেশের না পাকিস্তানের। আর বাংলাদেশে তো নাজমুল হোসেন শান্ত, সেই শান্ত ক্যাপ্টেন, নিজে ব্যাটিংও করতে পারবে না। তবে এইটা যেহেতু পাকিস্তানের পিচে খেলা, এখানে খুব একটা বোলিং সহায়ক উইকেট হবে না, এখানে কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট হবে, ব্যাটিং করা ভালো যাবে। সেই জন্য দেখা যাক যে বাংলাদেশ জিততে পারে নাকি। এখানে ড্র হওয়ার চান্সই বেশি, জেতার চান্স কম, তার কারণ এখানে অতটা টান করে না, স্পিনাররাও টান পায় না, ফাস্ট বোলাররাও উইকেট সেরকম একটা পায় না। এবার কোয়ালিটি যদি ফাস্ট বোলিং আসে, ফাস্ট বোলিং করা যায়, তাহলে এই পিচে ভালো করা সম্ভব। এই পিচে পুরোপুরি পাটা উইকেট হয়, পুরোপুরি ব্যাটিং উইকেট হয়, এই পিচে মেরে ব্যাটিং করা যায়, ওই ধরে খেলার কোনো দরকার না, মেরে ব্যাটিং করলে রানটা উঠে যায়। এবার বল তো টান করে না, এবার যদি পিচ বাংলাদেশের সাথেই চেঞ্জ করে দেয় তাহলে আলাদা বিষয়, তবে আমার মনে হয় সেটা করবে না। আর সাকিব আল হাসান শোনা যাচ্ছে নাকি এই সিরিজে খেললে তো ভালো কথা, না খেললে আবার সমস্যা, বাংলাদেশি সমস্যায় পড়বে, অন্য কোনো ভালো স্পিনার নেই। তো সাকিব আল হাসান যদি খেলে তাহলে জেতার কথা। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত হোক অথবা তানজিম হাসান তামিম হোক, বা তানজিম হাসান তামিম সুযোগ পাবে না, মাহমুদুল্লাহ হাসান জয় হয়তো ওপেন করতে পারে, তার সাথে মানিনুল হক, এরা মনিনুল হক, লিটন দাস, এদেরকে রান করতে হবে। রান এখানে করতে পারবে বাংলাদেশ, বাট কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং হয়তো করতে একটু সমস্যা হতে পারে খুব। বোলিং হয়তো বাংলাদেশ করে দেবে, বাংলাদেশ স্পিনার ভালো তো হয়তো বোলিং ভালো করে দেবে, ব্যাটিংটাই হয়তো সমস্যায় পড়বে। তবে এবার যদি ব্যাটিং উইকেট হয় সেক্ষেত্রে বোলিংয়ের সমস্যা হতে পারে। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। বর্তমানে বাংলাদেশের এখন যেহেতু খারাপ অবস্থা, ওই জন্য আর ওই নিয়ে আর ভিডিও দেওয়া হয়নি, ওই বিষয় নিয়ে, ওই জন্য ভাবলাম বাংলাদেশের ম্যাচ কবে একটা ভিডিওতে জানিয়ে দিই, সেই জন্য একটা ভিডিওটা করে দিলাম। এরপরে যখন বাংলাদেশে আবার ম্যাচ হবে তখন একটু আলোচনা করা হবে, ঠিক আগে যেরকম আলোচনা করতাম ওরকম আলোচনা করব। আর ভারতীয় দলের সেরা কোচ বলতে গেলে কিন্তু দুজন, রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী একেবারে খারাপ না, বাট গ্যারি কাস্টারের নামটা নেব, ওই সময় কাপ জিতেছিল এবং ওই সময় ভালোই কোচিং করিয়েছিল, ওই জন্যই আমি রাহুল দ্রাবিড়ের নাম নেব ফার্স্টে, তারপর গ্যারি কাস্টার। রাহুল দ্রাবিড় T20 ওয়ার্ল্ড কাপ জয়ী একজন কোচ, তারপরে ভালো কোচিং করিয়েছে, আমার বেশ ভালো লেগেছে, এই জন্য আমার মতে সেই সেরা। রবি শাস্ত্রী, তারপর থাকবে অনিল কুম্বলে, খারাপ না, বাট অল্প কয়েকটা ম্যাচে করিয়েছিল। গ্রেগ চ্যাপেল সব থেকে ফালতু, গ্রেগ চ্যাপেল 5 থেকে 7। কোচ হয়েছে 7জন কোচ, তার মধ্যে রাহুল দ্রাবিড় 144টা ম্যাচে কোচিং করিয়েছে, 102টো জিতেছে, 36টা হেরেছে, সব থেকে কম ম্যাচ এবং বেশি পার্সেন্টেজ জিতেছে 71.5। জন রাইট 182টা ম্যাচে কোচিং করিয়েছে, 89টা জিতেছে, 71টা হেরেছে। সেই সময় সৌরভ গাঙ্গুলি মানে ভারতীয় টিমকে তৈরি করেছিল, পুরো প্লেয়ারদের তুলে নিয়ে হরভজন সিং, তারপরে যুবরাজ সিং,
তারপরে বীরেন্দ্র সেহবাগকে ওপেন করিয়ে সচিন তেন্ডুলকার তো খেলেই আসতো, সচিন তেন্ডুলকারও খেলতো। তারপরে তো আস্তে আস্তে টিমটাকে তৈরি করে খেললো। তারপর তো 2003 বিশ্বকাপের ফাইনালে উঠলো, ওখানে জিততে পারেনি ঠিকই, বাট একটা চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতেছিল শ্রীলঙ্কার সাথে। ফাইনাল হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য হয়নি, দুটো দলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। 2002 চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা আইসিসি ট্রফি জিতেছিল সৌরভ গাঙ্গুলি নেতৃত্বে। 2003ও জিততে পারতো। 2003-এ কী যে জঘন্য বোলিং করলো ভারত, ব্যাস। আমি 2003-এর যে বিশ্বকাপ, ওই সময় আমার বয়স 2 বছর, তখন আর কি খেলা দেখবো, তখন দেখিনি। পরে ওই যে হাইলাইট দেখেই যা বোঝা যায়, যা মার খেয়েছিল বোলাররা। 2007 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে জঘন্য পারফরমেন্স করেছিল। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপটা আবার ভারত জিতেছিল। 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপেই সেরা পারফরমেন্স, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেরা পারফরমেন্স। কিন্তু ফাইনাল ম্যাচটা দেখলে চোখে জল চলে আসে, যেভাবে ফাইনাল ম্যাচে হেরেছিল। মানে খুবই কষ্টের বিষয় যে ফাইনাল ম্যাচটা হেরে গেল। সব ম্যাচ জেতার পর ফাইনাল ম্যাচ হারা মানে খুবই কষ্টের। রবি শাস্ত্রীও ভালো কোচ, 184টা ম্যাচে 121টা জিতেছে, 53টা হেরেছে, 65.8 উইনিং পার্সেন্ট, যথেষ্ট ভালো বিরাট কোহলি আর রবি শাস্ত্রীর। কিন্তু একবারও কাপ পায়নি, ফাইনালে যে বারবার হারতো, ওটাই খারাপ লাগতো সব থেকে। তারপরে তো আস্তে আস্তে বিরাট কোহলিও ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, তার আগে রবি শাস্ত্রী সরে গেল, মেয়াদ শেষ হয়ে গেল। আর তারপরে রাহুল দ্রাবিড় মেয়াদ শুরু করলো, তার শেষ হয়ে গেলে এবার দেখতে দেখতে গৌতম গম্ভীরেরটাও শেষ হয়ে যাবে। এরপরে যদি সে মেয়াদ বাড়াতে চায় বাড়াতে পারে, তখন আবার ভারতের সেই থাকবে যদি মেয়াদ বাড়ায়, আর যদি না বাড়ায় তাহলে থাকবে না।